টুডে স্টোরি আনকাট। আর আজকে টুডে স্টোরি আনকাটে একদম শিলিগুড়ি থেকে কলকাতায় আপনাদের নিয়ে যাচ্ছি, আপনাদের একদম সামনে নিয়ে আসি যাকে, তিনি হচ্ছেন গীতা এলএলবি। বর্তমানে যে সিরিয়ালটা আপনারা দেখছেন জি বাংলাতে, সেই সিরিয়ালের অন্যতম অভিনেত্রী সুরভি সান্যালের সঙ্গে আমরা টুডে স্টোরি আনকাটে একদম আপনাদের দোরগোড়ায়। সুরভি, শিলিগুড়ি থেকে কলকাতা জার্নিটা খুব একটা দূরের না, কিন্তু তোমার জীবনের জার্নিতে এই যে দূরত্বটা কিভাবে তুমি অতিক্রম করলে, কিভাবে দর্শকদের যদি বলো। ছোট থেকে ইচ্ছে ছিল অভিনয়তে আসবো। বাড়ির সাপোর্ট বলতে বাবা চায়নি, মানে বাবা চাইছিল একটু সরকারি চাকরি যাতে আমি করতে পারি, কিন্তু আমার মায়ের ফুল সাপোর্ট ছিল যে তুই কর, তোর যেটা ভালো লাগে। তো ছোটবেলা থেকে ছবি আঁকতে খুব ভালোবাসি, আর্ট শিখেছি। তো আর্টিস্টের ব্যাপারটা হয়তো ছবি আঁকা থেকেই এসেছে। তো সেখান থেকে আমার জার্নি শুরু। আর ছোটবেলায় না প্রচন্ড মানে ঢং করতাম না, একা ভীষণ। ওই শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে একা একা কথা বলা, বা জিদ্দা কোয়েলজির কোনো সিনেমা দেখলে সেইগুলোকে স্ক্রিপ্টগুলোকে মনে রেখে সেই ডায়লগগুলোকে বলা, বা টিচার খেলা মিরারের সামনে দাঁড়িয়ে, এগুলো আমি করতাম। অনেকেই হয়তো সেই সময় সাহায্য করতে পারতো, কিন্তু কেউ সেই সময় আমাকে সাপোর্ট করেনি বা হেল্প করেনি। হেল্প একজন করেছিল, কে জানো তো? ঈশ্বরের হেল্পটা কিন্তু আমি পেয়েছি। এবার আমি না পুরোটা ব্ল্যাঙ্ক যে আমি কি করে এসেছি কলকাতায়। এসেছি অডিশনের সুযোগ পেয়েছিলাম। প্রথম বোঝে না সে বোঝে নাতে অডিশনের সুযোগ পাই, সেখানে ডামির চরিত্রতে আমাকে প্রথম সুযোগ দেয়। তো সবাই না, আমি কলকাতায় এসে কিন্তু ভুলভাল মানুষের সংস্পর্শে আসিনি। আমি এরকম অনেক ভালো মানুষকে পেয়েছি। কারণ অনেক সময় হয় না, ইন্ডাস্ট্রিতে প্রথম দেখেই না এই মেয়েটা নতুন এসেছে অচেনা একটা জায়গা থেকে, হয়তো অনেকে বলে যে খারাপ ট্রিট করে, কিন্তু আমার সাথে হয়নি, তাই না আমি বলতে পারবো না এটা। আমার সাথে কিন্তু খুব ভালো ট্রিট করেছিল মধুমিতা সরকার, দেবপর্ণা দি। তবে হ্যাঁ, বোঝে না সে বোঝে নাতে আমি একটা ক্যারেক্টারও করেছি ইয়াসদার সঙ্গে। তো তার জন্য আমি মানে পুরো টিমকে অনেক ধন্যবাদ যে আমাকে ওই সুযোগটা দিয়েছিল। প্রথম আমার ক্যামেরার সাথে বন্ধুত্ব না, পরিচয়টাই বলবো। আজকে একটা শক্ত বুনোটের মধ্যে দাঁড়িয়ে আছে, সেখানে গীতা এলএলবির মতন একটি জনপ্রিয় সিরিয়ালের অন্যতম ক্যারেক্টার, যেখানে অভিনেতা হিসেবে লেজেন্ডারি অ্যাক্টর ভাস্বতদার সঙ্গেও কাজ করার সুযোগ পাচ্ছে। তো ভাস্বত চট্টোপাধ্যায়, লেখক, অভিনেতা, গায়ক, তার সঙ্গে কাজ করার ছোট্ট অভিজ্ঞতা আমাদের টুডে স্টোরি দর্শকদের যদি একটু শেয়ার করো। প্রথমেই বলি, মানে প্রথম আমি যেদিন ভাস্বরদাকে আমাদের সেটে দেখেছিলাম, আমার না হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিল যে আমাকে পাঠ করতে হবে, আমার কাকাই এর চরিত্র করছে। কিন্তু যখন আমি কথা বললাম তখন আর তোমাকে ভয় লাগেনি। আর গতকাল আমার টেলিকাস্ট দেখে ভাস্বরদা আমাকে বলেছিল ফ্লোরের মধ্যে যে সুরভি খুব ভালো পাঠ করেছো। আমি একটা সিন রিসেন্ট দেখছিলাম, তো এটা না আমার কাছে অনেক বড় প্রাপ্তি। ভাস্বরদা, আমার সিরিয়াসলি চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। আমি মাকে এসে রাত্রিবেলায় এই কথাটা বলছিলাম, আমার সত্যি চোখ দিয়ে মানে আমি ইমোশনাল হয়ে গেছিলাম। ইন্ডাস্ট্রির অন্দরমহলে কিছু কিছু কথা শোনা যায় যে এখন যারা নতুন তারা কিন্তু সৌজন্যবোধ হারিয়ে ফেলেছে, বড়দের সেই সৌজন্যতা দেয় না, এবং তারা যদি কোনো কিছু অ্যাডভাইস দেয় সেটাকে পুরোপুরি মারিয়ে ওপর দিয়ে চলে যায়। তো তুমি নতুন না হলেও বেশ কয়েকটা বছর তোমার ইন্ডাস্ট্রিতে কেটে গেছে, তো এই বিষয়ে তুমি কি বলবে? শুনেছি, কিন্তু আমি যেহেতু এমন একটা পরিবার থেকে বড় হয়েছি, আমার বাবা ভীষণভাবে এটা বড়দেরকে সম্মান করতে আমার বাবা শিখিয়েছে। ইনফ্যাক্ট আমি যখন ছোট ছিলাম, আমার এক জেঠু এসেছিল, আমি না জেঠুর নাম ধরে বলেছিলাম বাড়িতে, মাকে গিয়ে দৌড়ে বলছি মা, সরি নামটা আবার নিয়ে ফেললাম। তো আমি বলেছিলাম মানিক জেঠুরা এসেছে। তখন আমার বাবার সাথে সাথে এমনভাবে শাসন করেছিল সবার সামনে, মানিক জেঠুটা কি, বড় জেঠু বলতে শেখো, কারণ উনি তোমার অনেক বড়, নামটা তুমি কেন বললে? তো তারপর থেকে আমি আর কোনোদিন ওই ভুল করি না। আজকে আবার ইন্টারভিউতে নামটা নিলে এটার জন্য সরি আমি বাবার কাছে। তো আমার বাবা মা এরকম ভাবে মানে আমাকে শিক্ষাটা দিয়ে বড় করেছে। আর বড়দেরকে তো সম্মান করতে হবেই, বড়রা আছে দেখে আমরা শিখতে পারছি, না হলে তো আমরা কিচ্ছু নই বড়দেরকে ছাড়া। সত্যি কথা, পারিবারিক শিক্ষাটা বোধহয় খুবই ইম্পর্টেন্ট, এবং সুরভির যেটা পারিবারিক শিক্ষা সেটা ওকে আরো সমৃদ্ধ করেছে, এবং মানুষকে ভালোবাসা শেখানো বোধহয় ওর পক্ষেই সম্ভব হয়েছে পরিবারের জন্য। সুরভি, এখন যেটা মূলত আমরা দেখতে পাই, আমরা শুনতে পাই, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এমন একটা স্ট্রং মাধ্যম হয়ে গেছে যেখানে মানুষকে কোনো কারণে ট্রোল করে উপরে ওঠানো হচ্ছে, আর মানুষকে নিচে নামানো হচ্ছে, এবং মানুষ এতটা উপরে চলে যাচ্ছে তার অহংকার বোধও বেড়ে যাচ্ছে। সুতরাং তুমি কতটা মনে করো এটা ভয়ঙ্কর, না এটা আশীর্বাদ?
দেখো, আমি মনে করি যে অহংকার বোধটা খুব খারাপ জিনিস। কারণ আমি যেখানেই থাকি হাঁটতে হবে কিন্তু আমাকে মাটির ওপর দিয়েই। আমি যদি গাড়িতেও চলি আমাকে কিন্তু একবার হলেও মাটিতে পাটা ফেলতেই হবে। তো অহংকার কেন আসবে? অহংকার কাউকে বড় করতে পারে না। ছোট থেকেই মানুষ বড় হয়, এবার বড় হয়ে সেই ছোট হওয়াটা ভুলে যাব সেটা আমি নই। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়া তুমি যে কথাটা বললে, অনেক হ্যাঁ নেগেটিভ সাইড আছে, পজিটিভ সাইড আছে। তো আমি ভীষণ পজিটিভিটিতে বিলিভ করি। তো আমি মনে করি আমি ভালো শিক্ষাটা নিই, আমি খারাপ শিক্ষাটা নিই না। বর্তমানে যেটা আমরা দেখছি, সিলেকশন যেটা নির্বাচনের যে প্রসিডিওরটা, সেখানে কিছু ওলটফের হচ্ছে বর্তমানে। সেখানে দেখছি রিলস এবং ইনস্টাগ্রাম, সোশ্যাল হ্যান্ডেলিং, ফলোয়ার, এই সব জিনিসগুলোতে এতটা আধিক্য দেখা যাচ্ছে যে সিলেকশনটাও কিছু অর্থে কত ভিউ হচ্ছে সেই আর্টিস্টের, সে যদি অভিনয় না পারে তার সেই ভিউটা দিয়ে তার সিলেকশনটা হচ্ছে। এটা কতটা ঠিক তুমি মনে করো? আমার সঙ্গে হয়নি, কারণ আমার ইনস্টাগ্রামে 8K ফলোয়ার্স, আমার ফলোয়ার্স নেই। তাহলে কি আমি কাজ করছি না? আমি তো কাজ করার সুযোগ পেয়েছি। আর সেটার জন্য স্নেহাশিস দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দাদা, তোমাকে, তোমার আশীর্বাদ এইভাবে আমার মাথার ওপর আছে। দাদা তো আমার ফলোয়ার্স দেখে আমাকে কাজ দেয়নি, আমাকে প্রত্যেক দিন দাদা হাতে ধরে কাজটা শিখিয়েছে। তো দাদাকে আমার অনেক অনেক প্রণাম। এটার জন্য সোশ্যাল মিডিয়াতে আমার কতটা ফলোয়ার্স, সেটা তো আমার ফ্যানেরা, আমার ভালোবাসা, সেটা তো থাকবেই। দর্শকের জন্য আজকে আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আছি, সেটা তো একটা আলাদা বিষয়। কিন্তু ওই অনেকে এটা তুলে ধরে যে এত ফলোয়ার্স এর জন্য এই কাস্টিংটা হয়েছে। এটা মনে হয় খুব ভুল ধারণা। আগামীতে এরকমই আড্ডা সুরভির সঙ্গে চলতে থাকবে। দেখতে থাকুন টুডে স্টোরি আনকাট। আজকে এখানেই আসি, আবার দেখা হবে। নমস্কার।